চাঁদের সবচেয়ে বড় রহস্য। চাঁদের মাটিতে রয়েছে মানুষের কবর। পৃথিবীর একমাত্র ব্যক্তি যার কবর রয়েছে চাঁদে। হাওয়া ছাড়াই ধুলোর বেলুনে খুলতে চলেছে রহস্য। পাওয়া গেল সবথেকে বড় ইনফরমেশন। বন্ধুরা, ভারতের চন্দ্রযান-3 মারাত্মক গতিতে চাঁদের দিকে এগিয়ে চলেছে। যেভাবে চন্দ্রযান-3 চাঁদের দিকে এগিয়ে চলেছে, খুব দ্রুত ওখানে ল্যান্ডও করবে, সেভাবে এই মিশন নিয়ে অনেক ইনফরমেশনও প্রকাশ করা হচ্ছে। এর মধ্যেই একটা তথ্য হলো চন্দ্রযান-3 চাঁদে নামার আগেই চাঁদে মানুষের কবরের খোঁজ পাওয়া গেছে। এমনকি ওখানে চাঁদের যে রহস্য রয়েছে, হাওয়া ছাড়াই ধুলোর বেলুন, এটা নিয়েও পর্যালোচনা হয়েছে। এর সাথে আপনাদের এটাও জানাবো, 1972 সালের পর আর কোনো মানুষ কেন চাঁদে গেল না? মানুষের কবর চাঁদে কিভাবে চলে গেল? কেন ওখানে ফুয়েল বরফের মতো জমে যায়? যদি এমনটা চন্দ্রযান-3 এর সাথে হয় তাহলে কি হবে? এই সবগুলো বিষয়ে আমরা জানবো। চাঁদ না থাকলে 6 ঘন্টায় হতো দিন। কিভাবে তৈরি হলো চাঁদ? চাঁদের আকার কেমন? কথায় আমরা বলি না চাঁদ মামা? যদি এই চাঁদ না থাকতো তাহলে পৃথিবীতে 6 ঘন্টায় দিন হতো। প্রশ্ন, চাঁদ এলো কোথা থেকে? তো চলুন আমরা চলে যাই 4.5 বিলিয়ন বছর আগে। ওই সময় থিয়া নামের একটা বড় পিণ্ড 15 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে ছুটে এসে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়। এই পিণ্ডের সাইজ প্রায় মঙ্গল গ্রহের সমান। এই ধাক্কা এতটাই প্রবল ছিল যে থিয়া এবং পৃথিবীর অনেকগুলো ছোট ছোট টুকরো ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর সেগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীকে পাক খেতে থাকে। বহু বছর পেরিয়ে যাওয়ার পর এই ছোট ছোট টুকরোগুলো একে অপরের সঙ্গে জুড়ে যায়। তারপর সেটা একটা উপগ্রহের রূপ নেয়, যাকে আজ আমরা চাঁদ নামে চিনি। এই চাঁদের ওজন প্রায় 81 বিলিয়ন টন, যেটাকে পৃথিবী থেকে দেখতে তো গোল লাগে, কিন্তু এর আকৃতি ডিম্বাকার। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সৌরমণ্ডলে টোটাল 181টা উপগ্রহ রয়েছে। আকারের মামলায় চাঁদ এগুলোর মধ্যে 5ম স্থানে রয়েছে। চাঁদের ডায়ামিটার পৃথিবীর ডায়ামিটারের তুলনায় অনেক কম। জানলে অবাক হবেন, পৃথিবীতে প্রায় 49টা চাঁদ ধরে যাবে। বিজ্ঞানীরা বলছে প্রতি বছর চাঁদ পৃথিবীর থেকে 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। যদি এইভাবে 50 বিলিয়ন বছর ধরে এটাই চলতে থাকে, তাহলে পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের 47 দিন সময় লাগবে। এখন চাঁদের পৃথিবীকে পরিক্রমণ করতে 28 দিনের মতো সময় লাগে। পৃথিবী থেকে চাঁদকে তো একদম আলোকীয় বলের মতো লাগে, কিন্তু আপনি কখনো ভেবেছেন সেটা তার পৃষ্ঠ থেকে কেমন দেখতে? ওখানকার জলবায়ু কেমন? এই সবকিছুর বিষয়ে রিসার্চ করার জন্যই সদ্য ইসরো চন্দ্রযান-3 মিশন লঞ্চ করেছে, যেটা খুব দ্রুত চাঁদের দিকে এগিয়ে চলেছে। আর আগামী মাসেই চন্দ্রপৃষ্ঠে পৌঁছে ওখানে এমন এমন রহস্য উন্মোচন করবে যা এখনো সবার অজানা। চন্দ্রযান-3 মিশন রহস্য, চাঁদে থাকা মাটি, জলবায়ু এবং জলের বিষয়ে গবেষণা করবে, যাতে জানতে পারা যায় এই উপগ্রহে মানুষ থাকতে পারবে নাকি না। অবশ্য চন্দ্রযান-3 এর আগেও ভিন্ন ভিন্ন দেশ নিজের মুন মিশন লঞ্চ করেছে, যেগুলোর মধ্যে সবথেকে এফেক্টিভ ছিল অ্যাপোলো 11 মিশন। এই মিশনে প্রথমবার মানুষ চাঁদের মাটিতে পা রেখেছিল। চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ নীল আর্মস্ট্রং, যিনি 21 জুলাই 1969 সালে চাঁদে ল্যান্ড করেছিল। আর আজও নাকি তার পায়ের চিহ্ন চাঁদের মাটিতে অক্ষত রয়েছে। এমনটা এর জন্য কারণ চাঁদে বায়ু নেই। এছাড়া চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় অনেকটাই কম। এর জন্য চাঁদে মানুষের ওজন 16.5% কমে যায়। গ্র্যাভিটি কম হওয়ার কারণে মহাকাশচারীরা চন্দ্রপৃষ্ঠে লাফালাফি করে চলে। নাসা দ্বারা জারি করা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নীল আর্মস্ট্রং চাঁদে ক্যাঙ্গারুর মতো লাফালাফি করে চলছে। ওই মহাকাশচারীরা ওখানে এমন অভিজ্ঞতা অর্জন করে যেটা হয়তো আপনারা শোনেননি। যখন ঈগল নামের স্পেস ক্রাফট নীল আর্মস্ট্রং এর সাথে এডুইন অলড্রিনকে নিয়ে চাঁদে ল্যান্ড করছিল, তখন স্পেস ক্রাফটে থাকা ফুয়েল বরফের মতো জমতে থাকে। এর কারণ ছিল চাঁদে থাকা লো গ্র্যাভিটি। এর জন্য ফুয়েল পাইপের প্রেসার প্রয়োজনের থেকে বেশি বেড়ে যায়, আর এমনটা মনে হচ্ছিল আর কিছু মুহূর্তের মধ্যে এটা বাস্ট করবে। মহাকাশযানটাকে এই অবস্থায় দেখে দুই মহাকাশচারীর অবস্থা খারাপ হয়ে গেছিল, কারণ এটাই একমাত্র মাধ্যম ছিল যার সাহায্যে তারা পৃথিবীতে ফিরে আসতে পারত। আর যদি সেটা না থাকতো তাহলে তারা না তো পৃথিবীতে থাকা টিমের সঙ্গে যোগাযোগ করতে পারতো, কোন ধরনের সহায়তা পেত। আপনারা এটাকে সৌভাগ্য বলুন বা অন্য কিছু। 2 ঘন্টা পর ধীরে ধীরে ফুয়েল পাইপের প্রেসার কম হতে থাকে, জ্বালানি তার আগের অবস্থায় ফিরে আসে। তখন মহাকাশচারীরা শান্তির নিঃশ্বাস নেয়। এরপর ডিসেম্বর 1972 সালে ইউজিন কেনম্যান চাঁদের মাটিতে পা রাখে, কিন্তু তারপর আর কেউ চাঁদে যায়নি। কিন্তু কেন? আসলে এখানে বিষয়টা বাজেটের। চাঁদে মানুষ পাঠাতে অনেক খরচা হয়। ওখানে
মহাকাশচারীদের পাঠাতে প্রায় $35 বিলিয়ন খরচা হয়। এর জন্য এখন মানুষের পরিবর্তে ওখানে রোবট পাঠানো হচ্ছে। আমরা যে চকচকে চাঁদ দেখি সেটা যাদের একটা অংশ, এর বিপরীত অংশ আমরা কখনোই দেখতে পাই না। আলোকিত অংশের তাপমাত্রা প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, যেই গরম আমাদের মানুষের পক্ষে সহ্য করা সহজ নয়। ওদিকে অন্ধকার অংশ সাউথ পোলের তাপমাত্রা প্রায় 153 ডিগ্রিতে পৌঁছে যায়। চাঁদে এখনো পর্যন্ত যত মহাকাশচারী গেছে তারা সবাই উত্তর এরিয়াতেই নেমেছে। এর জন্য দক্ষিণের অংশের বিষয়ে আমাদের বিজ্ঞানীদের কাছে বেশি কোনো তথ্য নেই। কিন্তু বিশেষ কথা হলো চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ দিকেই নামতে চলেছে। ওদিকে আবার 11ই আগস্ট রাশিয়া তার লুনা 25 মিশন লঞ্চ করতে চলেছে, যেটা 13-14 দিন আগেও একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আগস্টের মাঝামাঝি সময় করে রাশিয়া তার মুন মিশন লঞ্চ করবে। আশা করব সব ভিডিও না দেখেই কমেন্টে ভুলভাল মন্তব্য করবেন না। ওই জন্যই বলুন সাবস্ক্রাইব করুন সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। এখানে সমস্যা হলো রাশিয়ার ওই ল্যান্ডারও সেই দক্ষিণ মেরুতেই নামবে। রাশিয়া ডাইরেক্ট হাইওয়ে ধরে চাঁদের উদ্দেশ্যে এগোবে। এখন প্রশ্ন হলো যদি চন্দ্রযান 3 এর আগে রাশিয়া তার ল্যান্ডারকে চাঁদের দক্ষিণ মেরুতে নামিয়ে দেয় তাহলে আমরা আর প্রথম দেশের আখ্যা পাবো না। তবে হ্যাঁ, এর জন্য ইসরোর মিশনের ওপর কোনো আঁচ আসবে না। এত কম বাজেটে সাকসেসফুল মুন মিশন করার তকমা ইসরোর গায়েই থাকবে। তার থেকেও বড় কথা, কোন দেশের ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নেমে সব থেকে বেশি ইনফরমেশন জোগাড় করবে, বেশি রিসার্চ করবে, এটাও কিন্তু দেখার। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় কোন মিশন বেশি সাকসেসফুল হবে? দুটো মিশনের জন্যই সফলতা কামনা করি। এইবার কিন্তু আমরা চাই দক্ষিণ মেরুর বিষয়ে অনেক কিছু জানতে চলেছি। বিজ্ঞানীদের মতে চন্দ্রপৃষ্ঠে ধুলোর বেলুন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সৃষ্টি হয়। এমনটা কেন হয় তা এখনো রহস্যই রয়ে গেছে। কিছু এক্সপার্টরা মনে করেন মলিকিউলের ইলেকট্রিক্যাল চার্জের জন্য এমনটা হতে পারে, যদিও ওই থিওরি এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল পায়নি। এখন আসি ওই প্রশ্নে, যতজন মহাকাশচারী চাঁদে গেছে তারা সবাই ভালোভাবে পৃথিবীতে ফিরে এসছে, তাহলে চাঁদে কার কবর রয়েছে? আসলে সেই মহান বিজ্ঞানীর নাম ইউজিন শুমেকার, যিনি বিশ্বের সবথেকে বড় বিজ্ঞানী এবং আমেরিকান জিওলজিস্ট ছিলেন। ইউজিন শুমেকার বিশ্বের অনেক মহাকাশচারীদের ট্রেনিং দিয়েছিলেন। এটুকুই নয়, ইউটা এবং কলোরাডোতে ইউরেনিয়ামের সন্ধান ইনিই করেছিলেন। কিন্তু 18ই জুলাই 1997 সালে এক পথ দুর্ঘটনায় তিনি পরলোক গমন করেন, যার পর ওনাকে সম্মান জানানোর জন্য নাসা ওনার অস্থিভস্য চাঁদের মাটিতে সমাধিস্থ করেছিল। এর জন্য এখনো তার কবর চাঁদেই রয়েছে।